সবচেয়ে বড় অযোগ্য এখন মাননীয় মুখ্যমন্ত্রী, সবচেয়ে বড় অযোগ্য। এটা আরেকটা গাঁড়াগোয়াল। 1804 জন মোটেই নয়, বহু আছে। সংখ্যাটা হিসেব করে আমার জুনিয়ররা লিস্ট বার করে দেবো আমরা সুপ্রিম কোর্টের কাছে। সবচেয়ে বড় অযোগ্য এখন মাননীয় মুখ্যমন্ত্রী, সবচেয়ে বড় অযোগ্য। সবাই বলছে কি রহস্য, আমি রহস্যের উন্মোচন করছি। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। এটা আরেকটা গাঁড়াগোয়াল। 1804 জন মোটেই নয়, বহু আছে। সংখ্যাটা হিসেব করে আমার জুনিয়ররা লিস্ট বার করে দেবো আমরা সুপ্রিম কোর্টের কাছে। ব্যাপক করেছে, ওরা ভাবতে পারেনি যে ধরা পড়ে যাবে, সেই জন্যই ওদের আসলে রাগ দেখবেন আমাদের উপরে, তার কারণ যে আমরা এটা খোলসা করে দিয়েছি। কিন্তু দুর্নীতিতে সবাই যুক্ত। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনবো। যাদের আজকে চাকরি গেল, এখন সমস্ত টাকা ফেরত দিতে হবে, ঘর বাড়ি সম্পত্তি বিক্রি করে, ছাড়া হবে না তো। যাদের লিস্টে বেরিয়েছে, এই যে আপাতত 1800 বেরিয়েছে, আগামী দিন আরও বেরোবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাদের থেকে তো পুরো তার যে কদিন কাজ করেছে পুরো টাকাটা আদায় করতে হবে, তো সুদসহ কোত্থেকে ফেরত দেবে? সবাই মিলে এখন ওই কালীঘাটে হইসাজি যত সম্পত্তি আছে, সম্পত্তি দখল করলে পরে সেগুলো বিক্রি করে দিই টাকা। এরা দুর্নীতিটা ব্যাপক করেছে, ওরা ভাবতে পারেনি যে জোট চুরি করে, তারা তো অনেক পরিকল্পনা করে জোট চুরি করে না, তারা এটাকে মানুষকে বোকা বানাবার জন্য, সুপ্রিম কোর্টের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই একটা লিস্ট বার করে দিয়েছে। এখন এই লিস্ট নিয়ে মারামারি হবে, তখন ওরা সুপ্রিম কোর্টকে বলবে, তাহলে আমরা আবার খতিয়ে দেখছি কি ভুল হয়েছে না হয়েছে। আমাদের উদ্দেশ্য তো বার না করা নয়, আমরা তো একটু বার করে দেখালাম। এই সমস্ত ছেলে ভোলানো অজুহাত খাড়া করবে। কি জানে কে দাগি আর কে বেদাগি সেটা কিন্তু বলতে চাইছে না। সরকারের কাছে দাগিকে তাও জানা আছে, সরকারের কাছে বেদাগিকে তাও জানা আছে। নমস্কার। জানেন তো বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের ঠেলায় পড়ে, চাপে পড়ে স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা প্রকাশ করলো, সামনে আনলো। কিন্তু তার সংখ্যা মাত্র 1804। কিন্তু আশ্চর্যজনকভাবে তার পরের দিন পার্ট 2 মানে লিস্ট 2তে সেটা বেড়ে 1806 হলো। এখন প্রশ্ন এখানেই যে তাহলে ওই দুজনের নাম প্রথমেই কেন অন্তর্ভুক্ত করা হলো না? কি কারণে তাদের নাম লুকানো হয়েছিল? এই প্রসঙ্গে অ্যাডভোকেট বা উকিল ফিরদৌস শামীম প্রশ্ন করেছিলেন যে একজন তৃণমূল বিধায়কের মেয়ের নাম এতে নেই, আর এর জন্য তারা পুনরায় কোর্টের দ্বারস্থ হবেন। আর এই কথা শোনার পর তার পরের দিনই দুজনের নাম আরও এক্সট্রা বাড়িয়ে 1806 জনের অযোগ্যদের তালিকা প্রকাশ করা হলো। কিন্তু এখানে একটা ব্যাপার দেখুন, যখন একটা ফর্ম ফিল আপ চলছিল বা এই মামলাটা যখন চলছিল, তখন এই সংখ্যাটা কত বলেছিল? 180 জন। মানে আর কত মিথ্যা বলবেন, সেটা বেড়ে কত হয়েছে? 1804 থেকে 1806। তার মানে কাজের বাঁচানোর চেষ্টা করছি। এত দাগিদের বাঁচিয়ে ওনাদের লাভ কি? লাভ তো নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, না হলে এরকম কর্মকাণ্ডের সঙ্গে ওনারা যুক্ত হবেন কেন? কিন্তু আশ্চর্যজনকভাবে এটাও আবার সত্য যে দেখুন, স্কুল সার্ভিস কমিশন কোর্টের সামনেও কতটা চালাকি করছে, মানে কোর্টকেও কতটা বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করছে। এই যে লিস্ট প্রকাশ করেছে, এই লিস্টে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, সিরিয়াল নম্বর আছে, রোল নাম্বার আছে, আর নাম আছে। কিন্তু কোন স্কুলের শিক্ষক, তার প্রপার অ্যাড্রেস কী এবং কোন সাবজেক্টের শিক্ষক, কোনো কিছুই দেয় না। মানে লোক যাতে বেশি না জানতে পারে, বা বেশি জানলে যারা দাগি শিক্ষক তারা যদি ওনার মানে যাদের কাছ থেকে টাকা নিয়েই চাকরি দেওয়া হয়েছে তাদের বাড়িতে যদি চলে যায়, এই ভেবে না অন্য কিছু এর পেছনে পলিটিক্যাল গেম আছে, রাজ্য সরকারের এর পেছনে সম্পূর্ণই হাত আছে অনেকে মনে করছেন। যেমন এই ভিডিওর শুরুতেই আমরা আপনাদেরকে দেখালাম, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে আর থাকবেও। ইতিমধ্যেই যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু দুটো লেটার পোস্ট করছেন, একটা সিএমের ভবনে আর একটা হচ্ছে বিরোধী দলনেতার কাছে। মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছে, এর উত্তরে কি উনি বলেন সেটা জানা হবে বা আপনাদেরকেও জানাবো। এবং বিরোধী দলনেতা তো স্পষ্টই বলে দিয়েছেন যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কিন্তু এই অযোগ্যদের তালিকায় একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এখানেও টিএমসিদের রমরমা। অযোগ্যদের প্রথমে নাম, অনেকের নাম, তার মধ্যে আছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ, তার মধ্যে আছে দাগি শিক্ষিকা হামিদুল রহমান, তিনিও এমএলএ, তার মেয়ে রসনারা বেগম, তার মধ্যে আছে মিনিস্টার পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, যিনি একজন মিনিস্টার, তার মেয়ে অঙ্কিতা অধিকারী, রামপুর সোনারপুরের 18 নম্বরের তৃণমূলের কাউন্সিলর কুহেলি ঘোষ, পশ্চিম মেদিনীপুরের অঞ্চল সভাপতি, তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি। এরকম অনেক ভুড়ি ভুড়ি নাম আছে।
তাহলে এবার বুঝুন, সামান্য কিছু ভাতার বদলে এত বড় একটা অপরাধ দিনের পর দিন করে চলেছে। আজ যদি কোর্ট না থাকতো বা আজ যদি এই সমস্ত উকিলরা, এর মধ্যে অবশ্যই কিন্তু ধন্যবাদ দিতে হবে প্রাক্তন জাজ অভিজিৎ গাঙ্গুলিকে। তিনি কিন্তু এই ইস্যুটাকে সবার সামনে এসছে, নাহলে আপনার আমার মতো জনগণ, মানুষ, এরা তো বুঝতেই পারতো না যে এত বড় করাপশন চলছে দিনের আলোয়। যাই হোক, কিন্তু প্রাক্তন যিনি আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, বর্তমানে তিনি বিজেপির এমপি, তিনি কিন্তু এই কথা প্রকাশ্যে বলেছিলেন যে এই অযোগ্যদের সংখ্যা কিন্তু অনেক বেশি। তিনি এখনও অবশ্য বলছেন, একটা ইন্টারভিউতে দেখেছিলাম, তিনি এখন অবশ্য এই কথাই বলছেন যে অযোগ্যদের সংখ্যা আরও বেশি। এবং হিঙ্গেলগঞ্জের তৃণমূল নেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলও তিনি এই অযোগ্যদের তালিকায় আছেন। এবং আজকে শোনা যাচ্ছে তিনি তার বাড়িতেই নেই। গ্রামবাসীরা বলছেন জবে থেকে, মানে যেদিন থেকে এই অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়েছে সেদিন থেকে উনি আর বাড়িতে নেন। তাহলে বুঝুন অবস্থাটা কি। প্রশ্ন এখানে নয়, প্রশ্ন একটু অন্য জায়গাতেও, যে স্কুল সার্ভিস কমিশন কার নিয়ন্ত্রণে চলছে। যদিও মমতা ব্যানার্জি প্রকাশ্য মঞ্চেতে বলেছিলেন যে স্কুল সার্ভিস কমিশন এসএসসি সম্পূর্ণ স্বতন্ত্র, তিনি তার বিচার, তার বক্তব্য, তার মতামত সম্পূর্ণভাবে রাখতে পারেন, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে তার মাথাও বা তার কাঁধে বন্দুক রেখেও কেউ না কেউ স্বীকার করছে, কেউ না কেউ বলে দিয়েই ভালো বর্তমানে রাজ্য সরকার তার নিয়ন্ত্রণে আছে বা তাকে নিয়ন্ত্রণ করছে। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমরা এই বিষয়ে প্রত্যেকটি খবর আপনাদের কাছে আপডেট দেব। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।